আমি তোমাকে একটু ছুঁতে চাই শিখা। আপোষে দিবে না জোর খাটাবো? তবে এটার জন্য তোমার রাজবরই দায়ী, আমি নই একদম। উনি দায়ী? কেমনে? বুঝলাম না। ঢুলু ঢুলু চোখে ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো শিখা। তোমাদের বৌভাত অনুষ্ঠানের দিন সে আমার গায়ে হাত তুললো, আমি নাকি তোমাকে ছুঁয়েছি? তুমিই বলো, আমার আঙুল বা নখের আঁচল লেগেছে তোমার গায়ে? শিখা স্তম্ভিত ও বিমোহিত হয়ে গেল। রাজ তাকে এতটা ভালোবাসে, এতটা? কত গুরুত্বপূর্ণ ব্যক্তি সে ওই সুদর্শন যুবকের কাছে, আর অন্যদের কাছে খড়কুটোর মতো। আসতে যেতে সবাই পায়ে ঠেলে ছুঁড়ে মারে তাকে। একই পরিবারের মানুষের কত বৈরূপ। কি চিন্তা করছো বলো? ছুঁয়েছি? না, সেভাবে নয়, কিন্তু একদিন চুল আর সেদিন ওই আঁচল ধইরা কথা বলছেন। এটার জন্য কি এই শাস্তিটা আমি প্রাপ্য পেতাম বলো তো? না, হয়তো বেশি করে ফেলেছেন উনি। ইয়েস, গুড গার্ল। তাহলে যেটা না করেও দোষী হলাম সেটার পাওনাটা কি এখন আমার মিটিয়ে নেওয়া উচিত নয় বলো তো? কেমনে? বোকামে, তোমার সদ্য প্রস্ফুটিত পুষ্পপল্লবের ন্যায় এই অঙ্গ থেকে। শিখার গলা প্রায় শুকিয়ে এলো, ঢোক গিলল বার দুয়েক। আমি তো আপনারে কিছুই কই নাই সীমন্ত ভাই। যে বলছে তার সঙ্গে প্রতিবাদ করেন গিয়া। তার সঙ্গে তো পারি না, সে তোমার বর, তুমি তার বধূ, তার খেসারত তো তোমাকেই দিতে হবে নাকি? কারণ সে তো আমার গায়ে হাত তুললো শুধুমাত্র তোমারই জন্য। অমন একটা আনন্দমুখর দিনে মহাভোজকে ফেলে ক্ষুধার্ত পেটে নানা বাড়ি থেকে চলে যেতে হলো আমাকে। তাই আজকের এই দিন এখন আমার, কেবল আমার। কেউ নেই, পুরো ঘর খাঁ খাঁ করছে। আমি চলে আসছি শুধুমাত্র তোমার জন্য। এমন অন্যায় কাম কইরেন না, দয়া করে সইরা খাড়ান। আমি একটু অসুস্থ, ক্ষুধাও লাগছে, পাকঘরে যাইতে দেন আমারে। আল্লাহ দোয়াই লাগে, সরে দাঁড়ান বলছি। আমি ভালোই ছিলাম, এখন একটু খারাপ হব। যেহেতু রাজভাই আমাকে ভুল বুঝলই, তাহলে ভুল বোঝার মতো কাজ বাকি থাকবে কেন বলো? উনি শুনলে আপনাকে কিন্তু জবাই করে দেবে, কম্পিত স্বরে বলল শিখা। সেই সুযোগ নাই। আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি, উনি সহজে গ্রামে আসে না। যদি স্বেচ্ছায় মন থেকে দাও তাহলে অল্প দিলেই হবে। এই ধরো তোমার ভয়ে হিম হয়ে আসা অধর যুগলকে ভালো করে একটু উষ্ণ করে দেব, এই যা। আর ছিনিয়ে নিতে হলে আরো অনেক কিছুই নিয়ে নেব। অপশন 1 না 2 বলো? শিখা মনে মনে আল্লাহকে স্মরণ করলো, আর মতির মা, ফুলবানু, বরকত, বাদশাহ, আমিনাকে স্মরণ করছে গভীরভাবে। সীমান্ত রুমে ঢুকে যায়। শিখা বিছানা থেকে নেমে বের হওয়ার জন্য দরজায় গিয়ে দাঁড়ায়, কিন্তু পারে না। সীমান্ত রুমের ভিতরে দাঁড়িয়ে শিখার শাড়ির আঁচল পেঁচিয়ে ধরে ডান হাত দিয়ে, কিন্তু গায়ে হাত দেয় না। শিখা দরজার বাইরে এক পা বাড়াতেই তার বুক পিঠ উধম হয়ে যায় পুরোপুরি। বাধ্য হয়ে এক পা পিছনে নিতে হয় তাকে। সীমান্ত ফিচেল হাসে, চোখ দিয়ে গিলে নেয় শিখার সব। শিখার সরু কোমরে হাত দিতে যাবে, অমনি কারোর ভারী ভারী পায়ের আওয়াজ শুনে শিখার আঁচল ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায় সে। শিখা আঁচল টেনে বুক পিঠ পুরোটা ঢেকে নিল ভালো মতো। আরে সীমান্ত, কখন আইলা? রাজের বউ উঠছে ঘুম থেকে? কথাগুলো বলল মতির মা। সীমান্তর রূপ বদলে ফেলে বলল, হ্যাঁ, ওই উঠছে দেখলাম। আমি এই তো 5 মিনিট হবেই এই আসলাম। মামি মনে হয় থাকবে, বাকিরা চলেই আসবে সবাই বিকালে। মতির মা রুমে পা দিয়েই দেখে শিখা বৃষ্টিতে ভেজা পাখির ছানার মতো থরথর করে কাঁপছে। কিছু বলতে পারছে না। সীমান্ত পা ঘুরিয়ে আবার দরজায় গিয়ে দাঁড়ালো। আরে কি হয়েছে মাইয়া? ভাবি মনে হয় অসুস্থ। আমার সঙ্গেও ভালো করে কথা বলে না। ফাটা মামুর মৃত্যুতে মনে হয় ভয় পেয়েছে। ঠিক বইছ, অল্প বয়সী মাইয়া হজম করতে পারে নাই ব্যাপারখানা। তুমি খাড়াও, খেয়াল রাখো বউয়ের দিকে, আমি ভাত নিয়ে আসি। মতির মা চলে গেলে শিখা ঘৃণা ও বৃতৃষ্ণা নিয়ে সীমন্তর দিকে চাইল। ভাবি প্লিজ, মতির মাকে কিচ্ছু বলো না। আমাকে সবাই খুব জানে, ভালো করেই জানে। দেখো আজও তোমাকে টাচ করিনি, মাত্র আঁচলটাই ধরলাম, সেটাও তোমার বরের জন্য।
রাজ ভাইয়ের উপর জেদ করেই। আমার ক্ষোভ কেটে গিয়েছে এতটুকুতে। প্লিজ, আর কোনোদিনও তোমার সঙ্গে বাজে আচরণ করব না। আমাকে ক্ষমা করে দিও। অনুনয় করে বলল সীমান্ত। ফের বলল, আর বললেও কোনো লাভ হবে না। কেউ অন্তত তোমার কথা বিলিভই করবে না। শিখা নির্বিকার ভঙ্গিতে বসে রইল। মতির মা খাবার নিয়ে চলে আসলো। শিখা উঠে গেল হাত মুখ ধোয়ার জন্য। সীমান্ত তার আগেই অন্যদিকে চলে গেল ফুরফুরে মেজাজে। মতির মা বসে রইল। শিখা আস্তে আস্তে ভাত খেয়ে নিল, বিষাদ মাখা মন নিয়ে। শিখা মতির মাকে বলল, খালা, এই ঘরে মনে হয় কেউই আমারে পছন্দ করে নাই না? মনে তো হয় তেমনই কিছুই, তবে ভাই সাহেব আর তোমার জামাই এই দুইজন তোমারে খুব পছন্দ করে, নইলে বিয়া হইল কেমনে? সেটা জানি। আজ তোমার একটা কথা কইতাম না। আমি কারোর ওয়াদার বরখেলাপ করি না। দেখলাম কইলেই ভালো হইব। শোনো, তোমার ঠ্যাঙে যে চোট পাইলা যেই দিন, সেই দিন রাতে তোমার ওই ঠ্যাঙে আমি মলম লাগাই নাই। শিখা আশ্চর্য হলো, উৎকণ্ঠিত স্বরে বলল, তাহলে এত রাত্রে কে এসে আমার পায়ে যত্ন কইরা মলম লাগাইলো খালা? রাজ, তোমার স্বামী। শিখার চোখ ভরে গেল অশ্রু চলে। খালা, এটা সত্য? উনি এইটা কইল না কেন আমারে? সত্য। কেন কয় নাই তা তো আর আমি জানি না। সীমান্তরে যে তোমার লইগা মারছে, এইটাও কি তোমারে রাজ কইছে? না তো, আমি মাত্রই জানলাম। উনি তো দেখি অনেক বেশি ভালো মানুষ খালা। আগলাইয়া রাইখো। শখের পিঠার মাঝখানও কাঁচা থাকে, নইলে কিন্তু পুইরা যায়, খাওন যায় না। শিখা এই কথাটার মানে জানে। বাড়িতে মা চাচিদের মুখে হরহামেশাই এই প্রচলিত কথাটি সে শুনতে পেত। শিখা আবেগে মন উচাটন হয়ে উঠল। রাজের সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছে করছে তার কণ্ঠ শুনতে ইচ্ছে করছে। রাজ যতক্ষণ তার সঙ্গে কথা বলেছে, তার মনে হয়েছে যেন সিনেমার কোনো নায়ক তার সঙ্গে আদর মাখা সুরে কথা বলছে শুদ্ধ ভাষায়। তাদের বাড়িতে গেলেই যোগাযোগ সম্ভব। খাতায় রাস্তার ঠিকানা ও অফিসের টিএনটি নাম্বারটা লিখে দিয়ে গিয়েছে। শিখা ক্লান্ত স্বরে বলল, খালা, আমার একটা উপকার করতে পারেন? বিষয়টা খুব গোপনে করতে হইব। কি কও? আমার সাধ্যের ভিতর হইলে অবশ্যই করমু। খালা, আমাদের বাড়িতে কাউকে চুপি চুপি পাঠাইতে পারবেন? জরুরি হইলে তো ব্যবস্থা করতেই হইব। কেন কও দেখি? আমার আম্মারে গিয়া কইব আমি এখানে ভালো নাই, আমারে যেন আইসা নিয়া যায়। আর আমার পড়াশোনারও ক্ষতি হইতাছে। বই খাতা আনছি, কিন্তু পড়া ভালোভাবে হইতাছে না। মতির মা চিন্তাগ্রস্ত মনে বলল, কারোর পাঠান চায়? বাদশা তোমারও গিয়া আনলো, সেই তো চেনে, তাহলে তারই পাঠামু। বাদশা ছেলে ভালো, উপকারী দিল আছে তার। পাঠাইতে পারেন। আমি রিক্সা ভাড়া দিয়া দিতাছি খালা। উনি যাইতে আমারে টাকা দিয়া গেছে হাত খরচের জন্য। শিখা হুট করে মনে হলো খাটের নিচে পেঁপেটার কথা। সে ঝুঁকে পেঁপেটা বের করে আনলো প্যাকেট সহ। বলে উঠল, খালা, খাড়ান। আমার খাটের নিচে কে যেন একটা পেঁপে রাখা গেছে পাকার জন্য। আমি আরো আগেই দেখছি, এখন দেখি কেউ পেঁপেটা আসা নেয় না, তাই আপনারে কইলাম। কি কও? কই দেখি দেখি। শিখা বের করে দিল, বলল, দেখছেন খালা, পছন্দ ধরছে। মতির মা পেঁপেটি উল্টে পাল্টে দেখলো, সত্যিই পছন্দ ধরছে এক পাশ হতে। বেশ নরমও হয়ে গিয়েছে। সে সম্পূর্ণ পাকা ও পছন্দ ধরা পেঁপেটির দিকে বিস্ফোরিত চোখে চাইল, স্তম্ভিত গলায় বিড়বিড়িয়ে বলল, মানুষ কত জালেম হলে আর হারামি হইলে একটা মাইয়ারের মরণের লইগা এই পেঁপে পড়া কাজে লাগাইতে পারে? এর লাইগাই তো মাইয়া দিন দিন কাহিল হইতাছে। আল্লাহ গো, রহম কইরো। খেলা এবার আমিও একটা দেখামু। খালা, আপনি কিছু কইলেন? না, কিছু কইনি মা। শিখা বুঝেও যেন কিছু বুঝতে পারল না। তামস যুগের আলো আধারের মতো ধোঁয়াশা ঠেকলো তার কাছে বিষয়টা। মতির মা পেঁপেটি হাতে নিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। সুফিয়া বেবির খাটের তলায় লুকিয়ে পেঁপেটি একই অবস্থায় রেখে দিল। পরক্ষণেই বাদশাকে ডেকে সব বুঝিয়ে বলল। বাদশা রাজি হলো শিখাদের বাড়ি যেতে।
তাইলে বেলা করিস না, এখনই পথ ধর, সুযোগ আছে। ভাবি আজই আয়সা পড়বো বাপের বাড়ির থাইকা। বাকি করেও একটা কিছু কখন যাইব। গোধূলি ছড়া বিকেল, আকাশে সজ্জিত থরে থরে রং বেরঙের মেঘ। খোলা প্রান্তরে একদল কিশোর ডাঙ্গুলি খেলায় ব্যস্ত। বাদশা হুটতোলা রিস্কায় করে একা যাচ্ছে উজানপুর থেকে মধুপুর গ্রাম। মাঝখানে পার হতে হলে কৃষ্ণনগর গ্রাম। খেলায় মেতে থাকা কিশোর দলকে দেখে বাদশার মন ভার হয়ে এলো। এমন পাড়ার বন্ধু তো তারও ছিল কত। তার নাম বাদশা, কিন্তু সেই নামের কোনো গুণ নেই, মহিমাও নেই। আজ সে অজন্ম গরিব। ভাগ্য তাকে উপহার দিল দাসত্বের জীবন, তালুকদার বাড়ির দাস সে। এটাই তার পরিচয়। এই নাম বদলানোর ক্ষমতা তার হাতে নেই বলে বাদশার প্রতিটা সময় এক টুকরো আক্ষেপ বয়ে বেড়ায়। এত বড় হয়েছে সে, তবুও রাস্তাঘাটে চলতে ফিরতে এই নাম নিয়ে আজও তাকে মাঝে সাঝে ব্যঙ্গ কথা শুনতে হয়। সে পারলে সারা দেশে সাইনবোর্ড লাগিয়ে দিত, দরিদ্র ঘরে জন্মানো কোনো ছেলের নাম বাদশা হতে পারবে না। বাদশা খোলা আকাশে মুখ তুলে চায়, জোরে নিঃশ্বাস ছাড়ে। একসময় পৌঁছে গেল মধুপুর গ্রামের মন্ডল বাড়ি। নুরি ঘরের দাওয়ায় সামনে বসে চাটাই পৌঁছে, পাশে দুজন নারী বসা। বাদশাকে দেখেই তারা উঠে চলে গেল। বাদশা নুরিকে সালাম দিল। নুরি বাদশাকে দেখেই কিঞ্চিত অবাক হলো, হতচকিত কণ্ঠে বলল, হারে বাচ্চা মিয়া, কেমন আছো? ঘরে গিয়ে বসো, আমি আইতাছি। বাদশা নম্র পায়ে হেঁটে গিয়ে ঘরের সামনে রুমে বসলো। নুরি হাতের কাজ গুটিয়ে ঘরে চলে যায়। বাদশাকে পিঠা শরবত খেতে দেয়। বাদশা পিঠা খেতে খেতে নুরিকে বলল, খালাম্মা, ভাবি কইছে ওনারে আনতে যাইতে, ওনার শরীর একটু খারাপ। আল্লাহ, কি হয়েছে আমার শিখার? বাদশা যতটুকু জানে সবটুকুই জানালো নুরিকে। কবে যাইতে কইছে? দিনক্ষণ তো বলে নাই। যাইয়েন কাল পরশু কইরা। তুমি যাইয়া বলো আমি আলোর জামাইরে পাঠামু, সেই যাইতে না পারলে আমি নিজে গিয়া নিয়ে আসমু ক্ষণে। আপনি চেনেন? আমি বাড়ির ঠিকানা কমু খালাম্মা? হ, চিনি। বিয়ার সময় ঘটক সেরুমিয়ার লগে উজানপুর গ্রামে গিয়া তালুকদারগো খবর নিছি না। বাদশা চলে যায় ব্যস্ত মতো হয়ে। পৌঁছাতে ভর সন্ধ্যা হয়ে গেল তার। মতির মাকে খবর বলল। মতির মা গিয়ে শিখাকে জানালো। শিখা কৃতার্থ চোখে মতির মায়ের মুখ পানে যায়, আপ্লুত স্বরে বলল, আমার যদি ক্ষমতা থাকতো খালা, আপনারে এই পরের গোলামির থাইকা মুক্তি কইরা দিতাম। আপনি রক্তের মানুষের চেয়ে অনেক ভালো, আপনার কাছে ঋণী হইয়া গেলাম। আজই যে উপকার আপনি আমার করছেন আমি জীবনেও ভুলবো না খালা। এই বাড়িতে আমার এখন একদিনও থাকতে মন চায় না। আর আমার আম্মা 2-4 দিন বাদেই চইলা আসবো, আমি জানি। মতির মা শিখাকে বুকে লেপটে ধরে, ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার মায়া জ্যোৎস্না তোমার বয়স, আমি তারে আর তোমারে আলাদা চোখে দেখি না মা। কাপড়ের আঁচল দিয়ে আঁখি কোণ মুছতে মুছতে মতির মা চলে যায়। কিছুক্ষণ আগে মৃতের বাড়ি থেকে সবাই চলে এসেছে, সুপিয়া বিবি ছাড়া। সীমান্তও নেই, চলে গিয়েছে নিজের বাড়ি। শিখা শান্ত পায়ে চাচি শাশুড়ি আমিনার রুমের দিকে গেল। উদ্দেশ্য এই ঘরের কেউ কথা বলে না তার সঙ্গে, গিয়ে তাদের মা মেয়ের সঙ্গে একটু গল্প গুজব করবে, এই আর কি। শিখা চাপানো দরজার বাইরে দাঁড়িয়ে আমিনার কান্নার আওয়াজ শুনতে পেল। সে দরজার ফাঁক দিয়ে গলা উঁচিয়ে দেখলো নামাজের বিছানায় বসে মোনাজাতে আমিনা কাঁদছে। শিখা হতবিহ্বল হয়ে গেল। আরো 2 দিন দেখেছে আমেনাকে কাঁদতে সে। কিসের এত দুঃখ এই নারীটির অন্তরে, তার শিখার বোধগম্য হলো না। শিখা আরো ভিতরে গেল না, পা ঘুরিয়ে নিজের রুমে চলে গেল, দরজা চাপিয়ে পড়তে বসে গেল। তার ঠিক 3 দিন পরে সকালে নুরি মধুপুর গ্রামের তালুকদার বাড়িতে চলে গেল। তাকে দেখেই বাদশা চিনল। সে শিখার রুমের সামনে তাকে নিয়ে গেল। শিখা মাকে জড়িয়ে ধরে খুশিতে কেঁদে ফেলল। মাকে বোরখা খুলে বসতে বলল। নুরি বোরখা খুলে শাড়ির আঁচল টেনে বড় করে মাথার উপর দিয়ে দিল। মেয়ের সঙ্গে সামান্যক্ষণ কথা বলেই বলল, আয় তোর শাশুড়ির লগে একটু দেখা করি, নইলে কেমন দেখায় মা? মা, আমরা গরিব, তারা নিজ থেকে দেখা করতে আইবো না, এইটাই স্বাভাবিক। কিন্তু নুরি কল্পনাও করতে পারছে না তার জন্য কত বড় নিষ্ঠুর সারপ্রাইজ অপেক্ষা করছে তালুকদার পরিবারে। কিসের মুখোমুখি সে হতে চলেছে আজ। আরে আম্মা, বসো, তার কিছুই মনে করবে না।
অনেক কাহিনী, অনেক কথা, সব তোমারে কমু। হয়েছে, তুই থাক। আমি জেলের আসামি নাকি? বাইর হন যাইব না? আমি যাই। এদের এত বড় ঘর দুয়ার, বাড়ি, আশপাশ সবকিছু একটু দেখি না। আল্লাহ আমার মায়ার কিসমতে এত আনন্দ রাখছে। নুরি মেয়ের রুম হতে বের হয়ে কদম এগিয়ে গেল। হঠাৎ একজন পুরুষকে দেখেই পা থামিয়ে নিল। পুরুষটি কিয়ৎক্ষণ নুরির মুখ পানে চেয়ে রইল অচেনা দৃষ্টিতে। পরক্ষণেই অগ্নিঝরা চাউনি ফেলে পলকহীন ভাবে চেয়ে রইল। তার চোখ দুটো ইট ভাটার মতো তাও তাও করে চলছে, কারণ সে এবার নুরিকে চিনতে পেরেছে। কিন্তু নুরি তাকে চিনতে পারেনি, এবং তার রুদ্রমূর্তি স্পষ্টভাবে দেখতে পেলেও কারণটা ঠিক বুঝে উঠতে পারেনি সে। তবুও বিনয়ী গলায় সালাম দিল নুরি তাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? কঠিন গলায় জিজ্ঞাসা করলো পুরুষটি। আমি এই ঘরের নতুন বেআইন, মধুপুর গ্রামের, রাজের শাশুড়ি। আপনি কে? পুরুষটির ধারালো চাহনি নিক্ষেপ করলো নুরির মুখপানে। তার চোয়াল ঝুলে পড়ল। সে শতভাগ নিশ্চিত হওয়ার জন্য নিষ্ঠুর গলায় জিজ্ঞাসা করলো, তুমি মধুপুর গ্রামের মণ্ডল বাড়ির মৃত মকবুলের বউ না? জি, নমনীয় স্বরে জবাব দিল নুরি। ঘরের সবার সঙ্গে তোমার দেখা হয়েছে? না, আমি মাত্রই আইলাম আমার মেয়ের নিতে। আপনি কে? সবার সঙ্গে দেখা কইরা আসো, পরে বলতেছি আমি কে। পুরুষটি চলে গেল। নুরি দাঁড়িয়ে রইল একই স্থানে। মহা চিন্তায় পড়ে গেল সে। মনে মনে আওড়ালো, কে এই বেটা? কথার সাইজ তো সুবিধার না। কাহিনীটা কি? দেখা কইবার জানতে হইব। নুরি হেঁটে হেঁটে সবার সঙ্গে দেখা করতে গেল। যাকে যেখানে দেখলো সে নমনীয় গলায় মিষ্টি হেসে কথা বলতে চাইল, কিন্তু কেউই তার সঙ্গে কোনো কথা বলল না। নতুন অতিথি, প্রথম এই বাড়িতে আসলো, সেই সুবাদে ন্যূনতম আতিথেয়তাও নুরির কপালে জুটল না। সবাই মুখ ফিরিয়ে নিল উপেক্ষার সহিত। সে মতির মায়ের সঙ্গে রান্নাঘরে গিয়া বসে কিছুক্ষণ গল্প করলো। শিখা মতির মায়ের প্রশংসা করছে নুরির কাছে। নুরিও বেশ ভালো লাগলো মতির মাকে। নুরি মতির মাকে বলল, বাড়ি তো অনেক বড়, আমি চারপাশ ঘুরে দেখলে কি সমস্যা আছে? মতির মা হেসে বলল, কি যে কন আপা, কিসের সমস্যা? এরা কি বাঘ ভাল্লুক নাকি যে আপনারে খাই ফেলমো? শুধু ভাব সাপ দেখাইয়া চলে। তালুকদার ঘরের পুত্রবধূ আপনার মাইয়া, সে হিসাবে আপনারও এখন এই বাড়ির সকল কিছুতে অধিকার আছে। তবে এখন তো রোদ ভরা, গা তাইতা উঠবে। দুপুরে না হয় খাওনদের পর বেলা পড়লে সব দেখেন ঘুইরা ফিরা। ঠিক কইছেন, তাহলে পরেই বার হমু। বেয়ানের দেখতেছি না, কই উনি? ওনার শয়ন ঘরেই, সোজা গিয়া কোনার রুমটা ভাবির যান। সুফিয়া বিবি নিজের রুমে বসে আছে, হাতে একজোড়া তসবি, দোয়া দুরুদ পড়ছে মৃত ভাইয়ের নামে। আদুরে গিয়ে তাকে বলল, আম্মা দেখছো তোমার নতুন বেয়াই এসছে, স্বাগতম জানাবে না? হ জানামু। কই অহন ফকিন্নিটা? পাক ঘরে মতির মা চাচির সঙ্গে গল্প জুড়িয়া দিছে, যার সঙ্গে যার মানায় আর কি। সাজা কইতাছ, ফকিরে ফকিরে দোস্ত ফিরি, রুচি হয় বাইরে হইতে, এর লইগাই বসে আছি। আম্মা একটা কথা কইয়া ফেলা, এই ঘরে কি কোনো নিয়ম পরিবর্তন করা যাইব না কোনোদিন? তোর কথা আমি বুঝছি, গিলা ফেলা, তালুকদার পরিবারের লাশ পড়ব, তবু নিয়ম বদলানো যাইব না। আদরের বিষণ্ণ মনে চলে যায় নিজের রুমে। ভেবে পায় না কি করবে। নুরি রান্নাঘর হতে বেরিয়ে আসে। সুফিয়া বিবির রুমে গিয়ে সালাম দিল। সুফিয়া বিবি আপন কাজে মগ্ন থেকেই সালামের উত্তর নিল। নূরকে বসতে বলার সৌজন্য বোধটুকুও দেখল না। নুরি নিজ থেকে সুফিয়া পালঙ্কের এক কোণে বসল। সুফিয়া বিবির দু চোখ ভর্তি অবজ্ঞা ও তুচ্ছতার ঢেউ, কিন্তু মুখে কিচ্ছু বলল না। নুরি বলল, আপা, শিখাকে বিকালে নিয়ে যাইতে চাই, ওর স্কুলে যাইতে হইব, সামনে ম্যাট্রিক পরীক্ষা। কি কন আপনি? প্রত্যুত্তরে সুফিয়া বিবি কাট কাট গলায় 10 কথা শুনিয়ে ছাড়ল নুরিকে। বইকালে কেন, পারলে এখনই নিয়ে যান, জজ ব্যারিস্টার বানান মাইয়ারে। আপনার মাইয়া একটা কুফা, অলক্ষী,
আইসা আমাকে সংসারে ধ্বংস করতা। আপনিও লোভে পইরা গেছেন। অবশ্য আপনার কি দোষ, সারা লোকের নজর থেকেই বড় লোকের সব আত্মসাৎ করা। নুরি বেজায় মনক্ষুণ্ণ হলো, বুকটা ভেঙে গেল তার। সেরু মিয়া কি করলো এটা? এই কোন দোজখানায় পাঠাইলো তার শিকারে? বড় লোকের ঠাট ভাট থাকবে কম বেশি, এইটা মায়ের নেওয়া যায়, কিন্তু এরা তো সবাই বিরাট অহংকারী ও খারাপ মানুষ। নুরি মেঘ মুখে বলল, লোভে পড়ছি এটা ভুল কথা কইছেন আপনি আপা। থাক, তর্ক করণের জন্য কুটুম বাড়ি আসি নাই আমি। অপয়া আলোককে কেন কইলেন আমার মেয়েরে? এই বাড়িতে আয়সা আমার সুস্থ সবল জোয়ান ভাই মাইরা গেল। আপনার মায়া লইগা রাজ আমার ভাইগনের গায়ে হাত তুইল। এই কয়দিনেই এত সব, আর বাকি জনমে যে কি হইব আল্লাহ মালুম। চঞ্চল সুরে বলল সুফিয়া। জন্ম মৃত্যু বিয়া আল্লাহর হাতে, এতে কাউরে দোষী ভাবা অন্যায়। আর আপনার ভাইগনা হয়তো কোনো বেয়াদবি করছে, তার জন্যই গায়ে হাত তুলছে। প্রথম দিন আয়সাই আজ টের পাইলাম আমার মেয়ের ভালো থাকা কোনো দিনই হইব না এই ঘরেতে। আমি আমার মেয়েরে নিয়ে বিকালেই চইলা যামু। সুফিয়া নিরুত্তর, বিরক্তিকর মনে তসবি চপে যাচ্ছেন। নুরে উঠে চলে গেল মেয়ের রুমে, দরজা চাপিয়ে বিছানায় শুয়ে পড়ল। শিখাকে সবার আচার আচরণ সম্পর্কে অভিভূত করল। শিখা লজ্জিত হলো নিজেই নিজের কাছে। এখনো পর্যন্ত এরা তার মাকে সামান্য নাস্তা পানি খেতে দিল না। সে চাইলেও মাকে কিছু দিতে পারছে না, কেননা সে জানে না এদের কোথায় কোন খাবারটা আছে। তাকে সময় মতো খাবার এনে দেয়, সে নিজেও অতিরিক্ত কিছু খেতে চাইলে পায় না। কি অমানবিক আর কঠিন মানুষ এরা! নাকি সবার সঙ্গে ভালো এরা, কেবল শিখার পরিবারের সঙ্গেই যথেষ্ট আচরণ করছে। এটা অপমান মানা যায়? শিখা ঠোঁট বাঁকিয়ে মাকে পড়ল, এই জন্যই কইলাম যে আইও না, কেউই তোমারে পাত্তা দিব না। আমি ঘরের বউ হইয়া মূল্য পাই না? অসল পয়সার মতন সবাই ছুঁড়ে মারে জানো। নুরি শুরুতে দেখা সেই পুরুষটির কথাও বলল মেয়েকে। শিখা ভাবুকের মতো করে বলল, তোমার বর্ণনা মতে উনি আমার ছোট চাচা শ্বশুর, খয়রুল তালুকদার। অনেক ছোট তালুকদারও বলে ওনাকে। ওনাদের দুই ভাইয়ের ব্যবহার তো ভালোই, এই ঘরেই বেশি নারীরাই খারাপ। তুমি বেয়ানের লাইকো, তাই হয়তো মজা করছে সিরিয়াস মুডে। দেখো না এখন নাই, চলো হ্যাঁ গো সাইডে যাই, এই সময় পুরুষ মানুষ থাকে না, ছোট চাচির মানুষ ভালা। নুরিকে নিয়ে শিখা আমিনার রুমে গেল। আমিনা ও তার মা হারিসা খাতুন বসে বসে পান চিবোচ্ছে। আমিনা সৌজন্যমূলক আচরণ একটা হাসি দিল। আসেন আপা, ওকে জিকে দিতে হইব না, কোনো পুরুষ নাই ঘরে, বসেন। আমাদের বেআইন তো দেখি মাশাল্লাহ, দুই বেয়াই আমাগরে রাইখা আপনারা নিয়ে কাড়াকাড়ি শুরু করব। আমি সিঙ্গেল আছি, কাড়াকাড়ি করলে আমি কোলে বৈশা চাইমু বেয়াই গো, না কি কন খালাম্মা? মুচকি হেসে হারিসা খাতুনের দিকে চেয়ে বললেন নুরি। শিখা মিটমিটিয়ে হাসছে তাদের রসিকতা দেখে। হারিসা খাতুন বলল, এই বেডির বয়স তো কম, প্রথম মায়ার মা হইলে অল্প বয়সের শাশুড়ি বেআইন হইয়া যাইতে হয়। নুরি আমানাকে জিজ্ঞাসা করল, আপনার কয় ছেলে মেয়ে আপা? আমিনার অভিব্যক্তি হাহাকারের ঢল, তবুও দীর্ঘশ্বাস গোপন করে বলল, আমার এক ছেলে, সদরে বড় ব্যবসা আছে তার, এখন ঘরে নাই, সকালে যায় রাইতে আসে। এই জন্যই আমার মায়ের আমার কাছে রাখি। আপনার ভাই হাকো তালুকদার মামলা মকদ্দমা নিয়েই তো পইরা থাকে সব সময়। আর পোলা পান হইল না কেন? আমেনা আবারও ব্যথিত কণ্ঠে বলল, ওপরওয়ালা দেয় নাই, হয়তো কোনো কারণে বেজার হয়েছে আমাকে উপর, তাই। দুপুরে সবাই খেতে বসলো ডাইনিং টেবিলে। নিত্যদিনের মতো শিখাকে তার রুমে খাবার দিয়ে এলো, সঙ্গে তার মা নুরিকেও। তার মা মেয়ে খেয়ে উঠল। শিখা মতির মায়ের থেকে এক খেলি পান চেয়ে এনে দিল তার মাকে। তার মা কিছুক্ষণ জিরিয়ে নিল, তারপর বলল, তুই সব গোছ গাছ কইরা নে, শাড়ি পইরা নিস কেমন, তাইলে কোনো বিয়ে শাদিতে পড়তে পারবি। বই খাতা যেন না থাইকা যায়,
আমি এগো বাড়ির আনাজ কানাজ একটু ঘুইরা দেখে আসি। আর কবে আসা হয় না হয় তার তো কোনো ঠিক ঠিকানা আছে? যা দেখলাম যা বুঝলাম। হ আম্মা, ঠিকই কইস। আমি বিপ্রেস গোছাই নিতেছি, তুমি ঘুইরা আসো। নুরি আস্তে ধীরে তালুকদার বাড়ির চারপাশ দেখতে লাগলো। হাঁটতে হাঁটতে চলে গেল পুকুর পাড়ের শেষ মাথায়, যেখানে ভর করে আছে একরাশ নির্জনতা। নুরি ফলের গাছগুলো দেখতে লাগলো মাথা উঁচিয়ে। আচম্বিতে সে ভরকে যায় কোনো পুরুষালী কণ্ঠে, গলা হাঁকানো কাশির শব্দে। নুরি চোখ নামিয়ে দেখলো সকালে দেখা হয় সেই মাঝ বয়সী পাঞ্জাবি পরা পুরুষটি। আপনি এখানে? তখন খুঁজলাম আপনারে, পাইলাম না কেন? সহজ গলায় বলল নুরি। আমি ধরা দেইনি তাই পাওনি। আমি এই সময় অপেক্ষা করতেছিলাম, তোমার দিকে খেয়াল রাখতে গিয়া আমার বহুত কামে লোকসান হইতেছে আজ, ক্ষুদ্র কণ্ঠে বলল লোকটি। ওয়াহ, ও মা, কি আজব কথা দেখি। কে কইছে আপনারে আমার পাহারা দিতে? কে আপনি? পরিচয় দেন দেখি। কঠিন গলায় বলল নুরি। পুরুষটি দুই পা এগিয়ে নুরির শরীর ঘেঁষে দাঁড়ালো, খপ করে নুরির হাত ধরে ফেলল। নুরির চিবুক চিবিয়ে ধরে কর্কশ কণ্ঠে বলে উঠল, একটা ধর্ষিতা মাইয়া তালুকদার পরিবারের বউ হইবার যোগ্যতা রাখে না। তোর মেরে তালাক দিয়া দিতে কইবি রাজকে, নইলে। নিমিষেই নুরি দপ করে জ্বলে উঠল প্রজ্বলিত শিখার ন্যায়। থরথর করে কাঁপতে লাগলো। পুরুষটির পাঞ্জাবির কলার চেপে ধরে দাঁত মুখ খিচিয়ে বলল, কি এত বড় অপরাধ, এত বড় কলঙ্ক আমার গায়ে দিলেন? এ জীবনে কেউ আমার চরিত্রে কালি লাগাতে পারে নাই, আর আপনি কইতাছেন এত বড় বেইজ্জতির কথা? কে আপনি কন কইলাম? আমি তো গো মায়ার জম। মিশা কিছুই কই নাই আমি, মনে করে দেখ নুরি। পুরুষটি লম্বা লম্বা পা ফেলে চলে যায় বাগানের ভিতর দিয়ে। নুরি মাথায় হাত দিয়ে মাটিতে ঘাসের উপর বসে পড়ল। ফিরে গেল তার দুঃসহ অতীতে। তবুও একটা হিসেব কিছুতেই নুরি মেলাতে পারছে না। নুরি চট করে উঠে দাঁড়ালো, প্রায় দৌড়ে গিয়ে সেই পুরুষটির পাঞ্জাবি টেনে ধরলো। পুরুষটিও নুরির গলা টিপে ধরল। এতক্ষণ পুরো ঘটনাটি বাগানের শেষ মাথায় দাঁড়িয়ে অবলোকন করলো আরেকজন মানুষ। সে প্রকাণ্ড এক বৃক্ষের আড়ালে লুকিয়েছিল, তার অখিতার ভীত সন্তুষ্ট। তবুও নুরিকে বাঁচানোর জন্য সে খালি পায়ে ছুট দিল বাগানের দিকে। কিন্তু কয়েক পা এগিয়ে সে আবারও পিছিয়ে গেল। যেখানে নিজের প্রাণ সংশয়, সেখানে যাওয়া বোকামি ছাড়া কিছুই নয়। সে পুনরায় আরেকটি গাছের আড়াল হয়ে যায়, তার সরু চাহনে নুরি ও তার চেনা পুরুষটির দিকে। ঘটনার আকস্মিকতায় সে নিজেই বাকরুদ্ধ। নিজের চোখকে সে বিশ্বাস করতে পারছে না। তালুকদার বাড়িতে প্রথম আসা একজন অতিথির সঙ্গে এ কি বিরূপ আচরণ? নিশ্চয়ই এখানে বড় সড়ো কোনো রকম রহস্য রয়েছে। খামচি দিয়ে ধরে রাখা পুরুষটির পাঞ্জাবি ছেড়ে দিতে বাধ্য হলো নুরি, কারণ তার নিঃশ্বাস আটকে যাচ্ছে বলবান পুরুষের বলিষ্ঠ হাতের চাপে। পুরুষটিও এবার নুরির গলা থেকে হাত সরিয়ে নিল। নুরি গলায় হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে বসে পড়ল। কম্পিত ও দুর্বল কণ্ঠে আবারও জিজ্ঞাসা করল, কে আপনি? আমারে কেমনে চিনলেন? শিখার বিয়েতে আপনার তো দেখি নাই। কন কইলাম আপনি কে? পুরুষটি দাঁড়ানো থেকেই নুরির দিকে দানবীয় দৃষ্টি তাক করে বলল, তোর তেজ দেখি একটুও কম না। আমি কে সেটা বলার দরকার মনে করি না। আবার কইলেও সমস্যা নাই, কিন্তু কমু না। তুই পারলে যাই না নিস আমার পরিচয়। পুরুষটি বাগিচায় ঝরে পড়া স্তূপাকারে সূক্ষ্ম পত্র পল্লব মারিয়ে এগিয়ে যায়। 3 কদম না এগোতেই পেছন হতে শুনতে পেল নুরির আকতি মাখা কণ্ঠস্বর, খাড়ান কইতাছি, আল্লাহ দোহাই লাগে খাড়ান, শুনুন। পুরুষটি থমকে দাঁড়ায়। নুরি তার সামনে গিয়ে ক্ষীণ কায় স্বরে 2 হাত জোর করে বলল, আপনার পরিচয় দেন। কথা দিলাম কাউরে কমু না, গোপন রাখমু। শক্ত চোয়ালে চোখ পাকিয়ে ক্রূর হাসল পুরুষটি। বলল, কি কইবি আর কি গোপন রাখবি তুই? আমি পুরুষ, না ডরাই কোনো কিছুতে। তোর বিষয়টা গোপন রাখবো কিনা সেইটাই তোর চিন্তার বিষয় এখন, কারণ এইটা তোর মেয়ের শ্বশুর বাড়ি। জানাজানি হইলে মান ইজ্জতের বিষয়। ময়লা যত ঘাটাঘাটি করতে হয় ততই কিন্তু দুর্গন্ধ ছড়ায়।
নুরি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল, চোখে মুখে ভীতিকর ছাপ স্পষ্ট। ঘাবড়ে গেল। নুরিকে পদস্তুত করতে পেরে পুরুষটির ভিতরে উল্লাসে ফেটে পড়ল। এদিক ওদিক চেয়ে স্থির গলায় বলল, শোনো নুরি, ভালো কইরা কই, কাকপক্ষীও জানবো না পুরাণ ইতিহাস। কেবল মাঝে মাঝে অন্ধকারের রাতে আমি তোমার খালি ঘরে যাবো, তোমার বিছানায় আরাম করবো। তুমি আমারে একটু খাতির করবা খালি। যৌবন তো দেখি তোমার এখনো টলটলা গায়ের জল, আর আমার জবান বন্ধ রাখার এটাই একমাত্র উপায় তোমার জন্য। প্রস্তাব আমার, সিদ্ধান্ত তোমার। একজন মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজে লুচ্ছামি করবেন, নোংরামি করবেন? মরণের জ্বর নাই, চাপা দাড়ি কোপ দেখা মনে হয় আপনি বড় কোনো মলওয়ানা বা পীর সাহেব। কিন্তু নিজ বাক্য আর অসমাপ্ত রয়ে গেল। তার গলা টিপে ধরে আবারও পুরুষটি কণ্ঠনালীই যেন ছিঁড়ে যেতে আসবে তার। এই রূপসীমা কি? পুরুষ মানুষ যা করে সবই ভালো কাজ। তোর মাইয়ার ভালো চাইলে আমার কথা শুনতে হইব, আমার মনের জ্বালা মেটাতে হইব তোর। নুরি যেমন বুদ্ধিমান তেমনি চতুর। পুরুষটির হাত থেকে হাতটা ছাড়িয়ে নিল। কিয়ৎক্ষণ চুপ থেকে নিচু স্বরে জবাব দিল, আমি ভাইবা আপনারে জানামু, কিন্তু কেমনে জানামু আর কেমনে যাইবেন আমার ঘরে? শিখা তো এখন থেইকা আমার কাছেই থাকবো। শিখা যখন দিনে বিদ্যালয়ে যাইব তখন আপনি রিস্কা পাঠামু তোমার বাড়ির সামনে। তুমি রিস্কায় উঠবা কেবল, আর কিছুই করতে হইব না। এইটা 15 দিনে একবার হলেই আমার শান্তি। তা না হয় বুঝলাম, আমার পরিচয় দেন, আমাগো মাঝে আপোষ হইল। এখন না, গহীন রাইতে তোমার সুখ দিতে দিতে আমার পরিচয় দিমু। এখন বাড়ি যাও, কেউ দেখা ফেলাইব। পুরুষটি চলে যায়। নুরি নির্বিকার ভঙ্গিতে তার চলে যাওয়া দেখল, যার পুরো মুখের অর্ধেক জুড়ে রয়েছে মেহেন্দি দিয়ে রং করা ঘন লম্বা দাড়ি গোঁফের বহর। মাথার চুলেও মেহেন্দি রঙে রাঙানো। তাকে এর আগে কোথাও দেখেছে বলে নুরি স্মরণে আসছে না। নুরি নিজেকে ধাতস্থ করে নেয়, ইতি উতি চেয়ে দেখলো, হেঁটে গিয়ে পুকুর ঘাটে নামলো। ভালো করে পানের ঝাপটা মেরে হাত মুখ ধুয়ে নিল। উপরে উঠে দাঁড়াতে একটু অদূরে দেখতে পেল বাদশাকে। বাদশা দ্রুত পায়ে তার সামনে চলে এলো। লুকানো নিষিদ্ধ গোপন কিছুর প্রতি মানুষের অদম্য কৌতূহল সেই প্রাগ ঐতিহাসিক কাল থেকেই। তাই বাদশা ইচ্ছে করেই নুরিকে দেখালো। নুরি নিরহ মানুষ, কিছু জানা গেলে তার থেকেই জানা যাবে, সেই লোকটির থেকে নয়। এর মধ্যে নুরির বাড়ি ও বাদশার একবার যাওয়া হয়েছে, তাই নুরির সাথে সাথে কথা বলে তার মাঝে কোনো আড়ষ্টতা নেই। বাদশা ছল ছল করার কণ্ঠে নুরিকে শুধালো, খালাম্মা দেখবেন আশপাশ? লন দেখাই আপনারে। না, দেখতেছি এতক্ষণ। আচ্ছা বাদশা, উনি কে এই ঘরের? কে খালাম্মা? নুরি পুরুষটির বর্ণনা দিল সাধ্যমতো। বাদশা বলল, আরে কইতে হইব না, বুঝছি কার কথা বলতেছেন। ছোট তালুকদার, আপনার আপন বেয়াইয়ের ছোট ভাই খয়রুল কাকা। চোখ মুখে স্তম্ভিত ভাব লুকানোর চেষ্টা করলো। বলল, ও আচ্ছা, পরিচয় হইল। দাড়ি গোঁফ থাকলে কি হইব, রসিক আছে মানুষটা। বিয়ার দিন উনি গেল না কেন আমাদের বাড়ি? উনি তখন গ্রামে ছিল না, ঢাকায় ছিল। বাড়িতে আসার পর শুনলো ভাতিজা বিয়ে করছে মধুপুর গ্রামে। বুঝলাম। খালাম্মা যাই, কাম আছে। আপনার কোনো দরকার পড়লে আমারে খবর দিয়েন, চইলা আসমু। বাদশা চলে যায়। তার মনে গজিয়ে ওঠা কিছু প্রশ্ন নিয়ে। সে বোকা নয়, তাই পুরো বিষয়টা তার দৃষ্টিগোচর হয়েছে এটা নুরিকে বুঝতে দিয়ে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে দিল না। নুরিও বুঝে নিল কেউই দেখেনি সত্য ঘটে যাওয়া বিশ্রী ঘটনাটি। নুরি ভেজা মুখখানি শাড়ির আঁচল দিয়ে মুছে নেয়, যেন সবকিছু স্বাভাবিক আছে। এমন ভান করে চলে যায় ঘরে মেয়ের রুমে। এতক্ষণ লাগলো তোমার সব দেখতে?
আমি তো রেডি হইয়া সবার কাছ থেকে বিদায়ও নিয়ে নিয়েছি। আরে হাঁটতে হাঁটতে আমি বাড়ির শেষ মাথায় চইলা গেছি। এত ফল পাকুড় গাছ, কতগুলান জাম্বুরা ঝুলাই করছে গাছেতে। যদি দেখতি, কপালে যদি থাকে লেখা, তবে হইব এই বাড়ির লগে আবারও দেখা। তুই মনে হয় সব দেখোস নাই না? অনেকখানি দেখছি। কয়দিন আগে হ্যাগো ফাটা মামু মরল যেদিন সেদিন। শিখা ও নুরি বেরিয়ে যায় তালুকদার বাড়ির আঙিনা ছেড়ে। শিখা মুখ তুলে দোতলায় রাজের বদ্ধ রুমের দিকে চাইলে করুণ চোখে। তাদেরকে এগিয়ে দিতে এলো মতির মা, ফুলবানু, বরকত, বাদশা ও আমেনা। তাদের চোখ ছলছল করছে, কেননা শিখা বলছে দরকার না হলে নিজ থেকে সে এই বাড়িতে আর আসবে না। নুরি তাদের সবাইকে তাদের বাড়ি যেতে বলল, মন চাইলে যেও। শিখার মন খারাপ হলো। নিজ ঘরের গুরুত্বপূর্ণ কেউই এলো না তাকে বিদায় দিতে। মাত্র একজন এলো, সে হলো শিখার শৌর জয়নুল তালুকদার। আর বাকি সবাই ইঁদুরের মতন ঘাপটি মেরে যার যার রুমে বসে রইল। বড় ভাসুর রাশেদ বাড়িতে নেই বলে দেখা হলো না। জয়নুল তালুকদার পুত্রবধূর মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে দিলেন, বললেন তিনি মাঝে মাঝে দেখা করতে যাবেন শিখাকে। শিখাও প্রভুভক্ত পোষা প্রাণীর ন্যায় ঘাড় হেলিয়ে সম্মতি জ্ঞাপন করলো শ্বশুরের কথায়। শিখাকে নিয়ে নুরি বাড়িতে চলে গেল। শিখা নিজের রুমে গিয়ে কাঁধের ভ্যানিটি ব্যাগটা ব্রিফকেসে রাখলো। বাবার বাড়িতে এসেছে, এখন তার মন অনেক ভালো। তিরিং বিরিং করতে করতে শিখা বাড়ির অন্যান্য ঘরে চলে গেল সালাম দিতেও দেখা করতে। নুরির মনে অশান্তির আখড়া, রাজ্যের উৎকণ্ঠা তার জমিনে দমিয়ে বেড়াচ্ছে হারানোর মতো। সে শিখার পড়ার টেবিলের উপরে হলুদ খামে মোড়ানো মুখবন্দি একটা চিঠি রাখলো। কৃতজ্ঞতার সাথে রাজকে মনে করলো, কারণ রাজের এই চিঠি নিয়েই তার মেয়ে এখন ডুবে থাকবে কল্পনার জগতে। এতে তার চিন্তাগ্রস্ত মুখখানি সহজে শিখার নজরে পড়বে না, নয়তো তার দুরন্ত মেয়েটা কিছু একটা আঁচ করে ফেলবে। শিখা ঘরে এসে নিজের রুমে গেল, শাড়ি চেঞ্জ করে নিল, কাঠের আলনা থেকে তার কামিজ সালোয়ার পরে নিল। তালুকদার পরিবারের অজস্র গল্প কথা তার মস্তিষ্কের প্রতিটা করছে দিগবাজি খাচ্ছে মাকে বলার জন্য। কিন্তু টেবিলে চোখ পড়তে শিখা একটি মানুষের চিঠির খাম দেখে ভূত দেখার মতো চমকে উঠল। খামটি হাতে নিয়ে মায়ের সামনে গেল। আমা, আমার টেবিলে এটা কি, কে রাখলো? অবাক করা কণ্ঠে বলল শিখা। এইটা তুই চিনিস না? চিঠির খাম আর কোনোদিন দেখোস নাই? জামাইয়া চিঠি, আরো 1 সপ্তাহ আগে তোর পিয়ন দাদা ঘরে আইসা দিয়ে গেল। আমি 50 টাকা বকশিস দিলাম জোর কইরা, যেন চিঠি আইলে দ্রুত পৌঁছায় দেয়। তোরে টাসকি খাওয়ানোর লইকা এর আগে আর কখনোই কই নাই। রুমে যাইয়া পর, সুন্দর করিয়া মধুর ভাষা দিয়া উত্তর লিখা দিস। পোস্ট অফিসে ডাক বক্সে আমি গিয়া দিয়া আসমুনে। শিখা সারা মুখে খুশির ঝলকানি, মুক্ত দানার মতো চিকচিক করছে অধরকনের হাসি। শিখা দৌড়ে চলে গেল এবং বলল, ল্যাদা মাইয়া বিয়া দিয়া আমার যত মুসিবত, আল্লাহ রহম করো সকল বিপদ আপদ থেকে আমার 2 কন্যারে। সন্ধ্যাকালীন কাজ সেরে নুরির শরীর খারাপের অজুহাতে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। চিন্তা করছে খয়রুল তালুকদার নিয়ে উজানপুরের গ্রামের একজন পুরুষ কিভাবে 17-18 বছর পূর্বের মধুপুর গ্রামের এক বাড়িতে আধা রাতের ইতিহাস জানতে পারে। আগে এই বিষয় খোলসা করতে হবে, তারপরে বাকি সব ফয়সলা। শিখা দরজা বন্ধ করে দিল, বিছানায় বসলো, মুখ হাসি হাসি।